1947 সালের জানুয়ারি মাসের এক ঠান্ডা সকাল। অন্য 8-5টা দিনের মতোই 4টি ছেলে তাদের বাড়ির গরুগুলিকে নিয়ে পাহাড়ি রাস্তা ধরে জঙ্গলের ধার দিয়ে হাঁটছে। গরুগুলোকে তারা চড়াতে নিয়ে যাচ্ছে। বড় বড় গাছের মধ্যে দিয়ে জানুয়ারি মাসের সকালের হালকা রোদ এসে পড়ছে আর হিমেল বাতাস বইছে। এর মধ্যে দিয়েই গরুগুলোকে নিয়ে তারা একটি শুকনো নালার খাতের কাছে পৌঁছে গেছে। এটা তাদের রোজকার নিত্য নৈমিত্তিক ঘটনা। সরু রাস্তাটার দুপাশে ঝোপঝাড় যেন রাস্তার উপরেই এসে পড়েছে। তবুও এই পথ দিয়ে তারা প্রতিদিনই গরুগুলোকে চড়াতে নিয়ে যায়। কোনোদিনই এ পথে ভয়ের কিছু তারা দেখে। সেদিনেও তাই ছিল, সবই স্বাভাবিক ছিল। কিন্তু সবই স্বাভাবিক থেকেও কিছু কিছু যেন স্বাভাবিক ছিল না। সেদিন জঙ্গলে কোনো পাখি ডাকছিল না। চারিদিক ছিল নিস্তব্ধ। গভীর নিস্তব্ধতায় যেন জঙ্গলটাকে ছেয়ে ফেলেছে। হঠাৎ পাশের একটা ঝোপে সামান্য একটু নড়াচড়া। তারা অতটা খেয়াল করেনি বা গুরুত্ব দেয়নি। পাশের ঝোপ থেকে সামনে এসে দাঁড়ালো বিশাল ডোরাকাটা বাঘ। তারা কিছু বুঝে উঠবার আগেই প্রথম ছেলেটির ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে নিয়ে। ভয়ে বাকি ছেলেগুলো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে চিৎকার করতে করতে গ্রামে ফিরে এলো। আর সেই সঙ্গে গরুগুলো চিৎকার করতে করতে এদিক ওদিক ছত্রভঙ্গ হয়ে গেল। যে যেখানে পারলো পালিয়ে গেল। তারপরে সব চুপচাপ শুনশান, যেন কিছুই ঘটেনি। ছেলেগুলি দৌড়ে গ্রামে এসে গ্রামবাসীদের খবর দিল। গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে সবাই এককাট্টা হয়ে হাতে যে যা অস্ত্রশস্ত্র পারল, লাঠি, কুড়ুল, লোহার রড, শাবল, দা, কাস্তে সব নিয়ে ছুটল জঙ্গলের দিকে। ছেলেগুলির বলে দেওয়া নির্দিষ্ট স্থানে তারা গিয়ে কিছুই দেখতে পেল না। খালি একটা কিছু ঘষতে মাটি দিয়ে টেনে নিয়ে যাওয়ার দাগ, যা জঙ্গলের ভেতর পর্যন্ত ঢুকে গেছে। আর পড়ে রয়েছে চাপ চাপ বেশ কিছু রক্ত। তামিলনাড়ুর হিমালয় কাবেরী নদীর তীরে বিলিগিরি রঙ্গন নামে এক পাহাড়। আর এই পাহাড়ের কোলেই রয়েছে প্রাকৃতিক শোভায় সুশোভিত একটি ছোট্ট গ্রাম মিলনিয়াম। এই পাহাড়ে রয়েছে অসংখ্য শুকনো নদী। এই নদীগুলি কিন্তু বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠে। তবে একটা বিশেষ বৈশিষ্ট্য, এই যে বিলগিরি রঙ্গন পাহাড় আর এর পরেই রয়েছে মিলনিয়াম গ্রাম আর তার সংলগ্ন যে গভীর জঙ্গল, এখানকার আবহাওয়া অত্যন্ত মনোরম। বর্ষাকালে যখন প্রচণ্ড বৃষ্টি হয়, পাহাড়ের অপর দিকে যখন খালি জলধারা, ফুলে ফেঁপে ওঠা নদী এবং বন্যা, তখনও এই দিকের আবহাওয়া থাকে মনোরম। কারণ এই পাহাড়ে বাধা পেয়ে বৃষ্টি এদিকে বেশি হতে পারে না। ফলে এখানকার আবহাওয়া অত্যন্ত মনোরম থাকে এবং অল্প বৃষ্টি হয়। যার ফলে এই অঞ্চলে মাটিতে প্রত্যেকটা জীবজন্তুর পায়ের থাবার ছাপ সুস্পষ্টভাবে দেখা যায় এবং সহজে মুছে যায় না। কিন্তু এই অঞ্চলে যে অগণিত শুষ্ক নদীখাত আছে, বর্ষার জলে কিন্তু সেগুলো ফুলে ফেঁপে ওঠে। এই জঙ্গলটিতে বহু রকম পশু পাখির দেখা মেলে। আর আছে প্রচুর পরিমাণে বাঘ, চিতাবাঘও আছে, রয়্যাল বেঙ্গল টাইগারও আছে। কিন্তু এই বাঘেদের থেকে এই গ্রামের মানুষদের কোনো দিন কোনো উপদ্রব হয়নি। কিন্তু হঠাৎ দেখা দিয়েছে এক মানুষ খেকো বাঘের উৎপাত। যে বাঘের প্রথম শিকার ওই রাখাল বালকটি। এরপর থেকে গ্রামবাসীরা অত্যন্ত সাবধান হয়ে গেল। তবুও জানুয়ারির পর এপ্রিল মাসে এক সকালে আর একটি রাখাল বালক মানুষ খেকো বাঘের হাতে মারা পড়ল। আবার জুলাই মাসে জুলাই মাসের এক সন্ধ্যায় এক মহিলাকে মেরে টেনে নিয়ে গেল সেই মানুষ খেকো বাঘটি। এরপর থেকে গ্রামের লোক প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। সহজে একা কেউ জঙ্গলে যায় না, একা কেউ বাড়ির বাইরে কোনো কাজে যেতে চায় না। যখনই কোথাও যায় দলবদ্ধ হয়ে হাতে লাঠি সোটা অস্ত্রশস্ত্র নিয়ে তবেই যায়। আর বাচ্চাদের খেলাধুলো বন্ধ, তারা সবসময় ঘরের মধ্যেই থাকে। রাখালেরা তাদের গরুর পাল নিয়ে আর জঙ্গলের ধারে শুকনো নদীর ঘাটে যায় না, তারা গ্রামের আশেপাশেই গরুগুলোকে চড়ায়। তারা ঝোপে ঝাড়ে বাঘ দেখে। গ্রামের প্রত্যেকেই সন্ধে হতে না হতেই খুব তাড়াতাড়ি ঘরের দরজা জানলা এঁটে শুয়ে পড়ে। কিন্তু না, ক্লান্তির জন্য নয়, বাঘের ভয়। কেউ রাতে বেরোতে চায় না। এই জঙ্গলে প্রচুর বাঘ, তার মধ্যে কোনটা যে আসল মানুষ খেকো
সেটা কেউ ঠিক করে উঠতে পারে না। কিন্তু 1947 সালের আগস্ট মাসে এই অঞ্চলের আবহাওয়া পাল্টে গেল। প্রচুর বৃষ্টি হলো, প্রচুর বৃষ্টি, নদী নালা ফুলে ফেঁপে উঠল, জঙ্গলের মাটি বৃষ্টির জলে ধুয়ে গেল, বাঘের পদচিহ্ন সব ধুয়ে গেল। আজকে রাতে বাঘ কোথাও পা ফেললে কালকে সকালে আর সেই পদচিহ্ন খুঁজে পাওয়া যেত না। শুকনো মাটিতে যে পদচিহ্ন দিনের পর দিন পাওয়া যেত, ভিজে মাটিতে কয়েক ঘন্টার মধ্যেই তা ধুয়ে মুছে যেত। আর গোটা জঙ্গলে শুধু বৃষ্টির আওয়াজ, টিপটিপ, ঝিমঝিম, আর কোনো আওয়াজ নেই। এতে মানুষের অসুবিধা হলো, কান পেতে থাকলেও সে বাঘের অস্তিত্ব বুঝতে পারত না। আর সুবিধা হলো মানুষ খেকো বাঘের। এই জঙ্গলে এই আওয়াজের সুযোগ নিয়ে সে একের পর এক মানুষকে হত্যা করতে লাগলো। এক ইংরেজ কর্নেল বাটনের কাছে খবর গেল যে এই অঞ্চলে একটি মানুষ খেকো বাঘ প্রচণ্ড উৎপাত করছে। তিনি সঙ্গে সঙ্গে তার রাইফেল নিয়ে সেই গ্রামে চলে এলেন এবং একটি ক্যাম্প করলেন। আর ক্যাম্পটি তিনি করলেন এমন জায়গায় যে ঠিক গ্রাম লাগোয়া। তার কারণ কোনো প্রয়োজনে গ্রামের মানুষদের তিনি সাহায্য পাবেন, আবার জঙ্গল একদম কাছেই, জঙ্গলের বন্য প্রাণীদের, বাঘদের গতিবিধিও তিনি লক্ষ্য করতে পারবেন। তিনি এখানে এসে দুটি গরু কিনলেন টোপ হিসেবে। এই অঞ্চলের লোকেরা গাই গরুকেই টোপ হিসেবে দিল। তার কারণ হচ্ছে এরা তো খুব একটা পয়সাওয়ালা নয়, এরা গরিব। এবার যে সমস্ত গরু দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, অথচ তাদের তো দিনের পর দিন খাইয়ে দাইয়ে পুষতে হয়, সেই জন্য অল্প কিছু টাকার বিনিময়ে তারা গরু টোপ হিসেবে দিত। দুটো গরু কিনে নিয়ে একটাকে তিনি বাঁধলেন ওই গ্রাম থেকে 2 মাইল দক্ষিণে ওই শুকনো নদী খাতটার ধারে, আর একটা গরুকে বাঁধলেন গ্রাম থেকে 4 মাইল উত্তরে একটা গাছের নিচে। মিলনিয়াম গ্রাম থেকে 4 মাইল দূরে উত্তর দিকে যে গরুটাকে তিনি বেঁধেছিলেন, সেইখানে একটা উঁচু গাছের ওপর তিনি মাচা করলেন। বেশ দড়ি দিয়ে বেঁধে শক্তপোক্ত মাচা করলেন। মাচাটা নিচে থেকে দেখা যাচ্ছে না এমনভাবে ডালপালা দিয়ে ঢেকে দিলেন এবং তাতে উঠে বসলেন। স্থিরভাবে বসে রইলেন ঘন্টার পর ঘন্টা, কিন্তু বাঘের দেখা পেলেন না। অথচ তার আগেই তিনি লক্ষ্য করে রেখেছিলেন যে একটি পুরুষ মদ্দা বাঘ ও একটি বাঘিনী ওই পথে প্রায় রোজই যাতায়াত করে। সেই কারণেই তিনি ওইখানে মাচা বাঁধলেন। পরের দিন সকালবেলা তিনি মাচা থেকে নেমে এলেন, এক অভাবনীয় কাণ্ড দেখলেন। বাঘ এসেছিল সেটা, কিন্তু তিনি টেরও পাননি। গরুটার কাছ পর্যন্ত এসেছিল, কিন্তু মাত্র কয়েক ফুট আগেই সে থমকে দাঁড়িয়ে আবার অন্য পথে চলে গেছে। অর্থাৎ বাঘ এসেছে, গরুটাকে দেখেছে, আবার চলেও গেছে, কিন্তু সে গরুটাকে হত্যা করেনি। এবং কর্নেলও বিন্দু বিসর্গও বুঝতে পারেননি যে সেই বাঘ এসেছে। 2রা আগস্ট তিনি খবর পেলেন যে গ্রামের দক্ষিণ দিকে ওই যে শুকনো নালাটা আছে, ওর কাছের গরুটাকে পাখি মেরেছে। তিনি সঙ্গে সঙ্গে তৈরি হয়ে সেখানে গেলেন। গিয়ে গরুটা যেখানে পড়ে আছে, কিছুটা খাওয়া, সামান্য কিছুটা খেয়েছে, সেখানে কাছাকাছি একটা মজবুত গাছ দেখে উঠলেন এবং সেই গাছে মাচা বাঁধলেন। বেশ শক্তপোক্ত করেই মাচা বাঁধলেন, নিচে থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। তিনি আশা করলেন বাঘ যখন একবার তার মরি রেখে গেছে, সে রাতে সে ফিরবেই, আর তখনই তার বন্দুকের গুলি তাকে বিদ্ধ করবে। সারা রাত বসে রইলেন, কিন্তু বাঘ এলো না। এ ব্যাপারে পরে তিনি লোকমুখে শুনেছিলেন যে ওই অঞ্চলের বাঘ দ্বিতীয়বার তার মরিকে খেতে আসে না। তার কারণ ওখানে কোনো গবাদি পশুকে মারলে সঙ্গে সঙ্গে একদল লোক সকালবেলাতেই এসে সেই প্রাণীটাকে কেটে কুটে তার মাংস নিয়ে চলে যায়। বাঘের জন্য কিছুই অবশিষ্ট থাকে না। ওই জন্য ধূর্ত বাঘ কি করে, মেরে সঙ্গে সঙ্গে যতটা পারে খায়, খেয়েই চলে যায়, আর ফিরে আসে না। 3রা আগস্ট তিনি চলে গেলেন উত্তর দিকে যে গরুটা বাঁধা আছে সেখানে। গরুটা তো আরামে ঘাস খাচ্ছে, কাছেই জল আছে, পুকুর, সেখান থেকে জল খাচ্ছে। তিনি সেইখানে উঁচু গাছে আবার সেই মাচায় বসলেন। রাত্রের দিকে তিনি ঝোপের মধ্যে থেকে একটা আওয়াজ পেলেন, খসখস করে। সঙ্গে সঙ্গে অত্যন্ত সন্তর্পণে তার রাইফেলটা কাঁধের কাছে তুলে নিয়ে লক্ষ্য স্থির করলেন গরুটার দিকে। কিছুক্ষণ নিস্তব্ধতা, ঝোপ থেকে আর কোনো আওয়াজ এলো না। এর কিছুক্ষণ পরেই একটা কালো অবয়ব ঝোপের ভেতর থেকে বেরিয়ে ধীরে ধীরে গরুটার দিকে এগিয়ে যেতে লাগলো। তিনি ভালো করে দেখে বুঝলেন এটা সেই মানুষ খেকো বাঘ নয়, এটা একটা চিতাবাঘ। তাও তিনি মনে করলেন যে এই বাঘটাকেই তিনি গুলি করে মারবেন, কিন্তু বাঘটা হয়তো বা বুঝতে পেরেছিল তার উপস্থিতি। সঙ্গে সঙ্গে সে আর গরুটার দিকে না এগিয়ে
উল্টো পথে এক লাফ মেরে অদৃশ্য হয়ে গেল। সে রাতে আর কিছুই ঘটল না। তিনি আবার পরদিন সকালে মাচা থেকে নেমে এলেন। আর এর মাঝে সেই দিনই রাত্রে প্রচণ্ড বৃষ্টি নেমেছিল, আর বৃষ্টিতে তিনি পুরো ভিজে গেছিলেন। ভিজে গেছিল তার বসার আসন, তার গায়ে দেওয়া কম্বল, তার জামা কাপড় সব। তাই তিনি পরদিন সকালে দ্রুত সেখান থেকে নেমে এলেন। এরপর ক্যাম্পে ফিরে তিনি পড়লেন প্রচণ্ড জ্বরে, আর সেই সঙ্গে তার চোখ জবা ফুলের মতন লাল হয়ে উঠল। কনজাংটিভাইটিস হয়েছে, যাকে আমরা বাংলায় বলি জয় বাংলা হয়েছে। তিনি রোদের দিকে তাকাতে পারছেন না। এই অবস্থায় তো শিকারে বেরোনো যায় না। 3 দিন তিনি ক্যাম্পেই পড়ে রইলেন। এরপর তার জ্বর ছাড়ল। 7ই আগস্ট তিনি খবর পেলেন দক্ষিণ দিকের গরুটাকে বাঘে মেরেছে। তিনি তখন পুরোপুরি সুস্থ। মাচায় উঠবার সমস্ত সরঞ্জাম নিয়ে তিনি সেখানে গিয়ে দেখলেন গরুটা কিন্তু মরেনি, গরুটা আহত হয়েছে। বাঘে তাকে আঁচড়েছে, কামড়েছে, কিন্তু মারতে পারেনি। যে কারণেই হোক গরুটা আহত। কিন্তু একটা জিনিস তিনি লক্ষ্য করলেন, যে বাঘটা গরুটাকে আহত করেছে তার দুটো দাঁত, যাকে বলে সাদন্ত, সামনের বড় দুটো দাঁত নষ্ট হয়ে গেছে। একটা দাঁত তো নেই গোড়া থেকে, আরেকটা দাঁত নষ্ট হয়ে গেছে, যার জন্য তার কামড়ে কোনো জোর নেই সেরকম। আর তিনি তখন পরিষ্কার বুঝলেন অন্য বড় প্রাণী শিকার করে খাওয়া তার পক্ষে আর সম্ভব নয়। সেই জন্যই সে সহজ শিকার, নরম মাংসের মানুষকেই টার্গেট করছে বারে বারে। কর্নেল সেদিন কেউ রাত্রে মাচার উপর থাকলেন। 7ই আগস্ট কর্নেল মাচায় কিছু দূরে একটা ঝোপের পাশ থেকে বাঘের গড়গড় চাপা গর্জন। তিনি বুঝলেন বাঘ কাছেই আছে এবং যে কোনো মুহূর্তে সেই ঝোপ থেকে বেরিয়ে আসবে। কিন্তু তা হলো না। বাঘটা সে ঝোপ থেকে অন্য ঝোপে চলে গেল এবং সেখানে গর্জন করল। এইভাবে তার গাছের চারপাশে ঝোপে ঝোপে ঘুরে ঘুরে বাঘটা কিন্তু চাপা এবং ক্রুদ্ধ গর্জন করে যাচ্ছিল। প্রায় 1 ঘন্টা ধরে এই গর্জন চলেছে। তারপর তার মনে হলো তার গাছের নিচে কিছু একটা এসেছে, কিন্তু মাচার আড়াল পড়ায় তিনি সেটা দেখতে পাচ্ছিলেন না। আর সামনে ঝুঁকে যে দেখবেন তাতে যে নড়াচড়ার সামান্য আওয়াজও হবে, তাতে বাঘ পালিয়ে যেতে পারে। সেই ভয়ে তিনি চুপচাপ অপেক্ষায় রইলেন। কিন্তু সে রাতে আর কিছুই ঘটল না। পরের দিন সকালবেলা মাচা থেকে নেমে দেখলেন, হ্যাঁ, তার মাচার নিচে সেই গাছের তলায় বাঘের পায়ের ছাপ। এরপর 8ই আগস্ট তিনি আবার সেই মাচাতেই চেপে বসলেন। কিন্তু সারা রাত সতর্ক থেকেও কিছুই হলো না। 9ই আগস্টও তিনি আবার রাতে মাচায় বসলেন, কিন্তু কিছুই হলো না, বাঘ এলো না। এইভাবে দিনের পর দিন মাচায় বসে থেকে থেকে তার শিরদাঁড়া এবং গোটা শরীরে ব্যথা হতে লাগলো। আর পরপর 3 রাত 4 রাত মাচায় বসে থেকে তার ঘুম হতো না, যার ফলে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেন। তিনি 2 দিন বিশ্রাম নেওয়া ঠিক করলেন। কর্নেল তখন তার ক্যাম্প গুটিয়ে বাড়ি চলে গেলেন। 5-6 দিন পরে তিনি আবার ফিরে এলেন। এবার এসে শুনলেন এর মধ্যে আরো 2টি মানুষকে বাঘটি হত্যা করেছে। কর্নেল যেদিনকে ফিরলেন সেদিনকেই বিকেলবেলা খবর পেলেন গ্রামের পূর্ব দিকে একটা গরুকে বাঘটা মেরেছে। তিনি তাড়াতাড়ি করে গিয়ে পরীক্ষা করে দেখলেন, হ্যাঁ, এ তো সেই বাঘেরই কাজ, 2টো দাঁত নেই। তিনি তৎক্ষণাৎ ঠিক করলেন সেদিনকে আবার তিনি নতুন উদ্যমে মাচায় বসবেন। ওই গরুটা যেখানে পড়ে আছে তার কাছাকাছি একটা উঁচু গাছ থেকে শক্ত করে মাচা বাঁধা হলো। কর্নেল আবার সেই রাতে মাচায় উঠলেন। রাত তখন প্রায় 8টা। নাইট জার পাখিগুলো ক্রমাগত ডাকছে, চিৎকার করে করে ডাকছে। আর সেই আওয়াজে কর্নেল সতর্ক হয়ে গেলেন। নাইট জার পাখির ডাক লক্ষ্য করে তিনি বুঝলেন তার গাছের খুব কাছাকাছি ঝোপের মধ্যে কিছু একটা আছে। কিছুক্ষণ বাদে একটা হালকা চাপা সরসর আওয়াজ তিনি শুনতে পেলেন। তিনি অত্যন্ত সতর্ক, রাইফেল তাক করে বসে আছেন। ঠিক এমন সময় তার গাছের কাছেই একটা ঝোপ একটু নড়ে উঠল। বেরিয়ে এলো এক বিশাল আকার রয়্যাল বেঙ্গল টাইগার, এক বিশাল আকার বাঘ। বাঘটা ধীরে ধীরে গরুটার দিকে এগিয়ে চারপাশে লক্ষ্য করল, কিন্তু তার গাছে মাচাটা এমনভাবে বাঁধা হয়েছে নিচে থেকে কোনোভাবেই সেটা বোঝা যায় না। বাঘ এগিয়ে গেল তার ফেলে রাখা খাবারের দিকে। ধীরে ধীরে বাঘ বসলো খেতে। আর এদিকে হালকা চাঁদের আলোয় বাঘের মাথা লক্ষ্য করে রাইফেল তাক করলেন কর্নেল বাটন। পর মুহূর্তেই তার রাইফেল থেকে গুলি ছুটে গেল বাঘের মাথা লক্ষ্য করে। বাঘ একটা চাপা আত্মনাদ করে, একটা চাপা গর্জন করে বেশ কয়েক ফুট লাফিয়ে উঠে মাটিতে ছিটকে।
পর মুহূর্তেই কর্নেলের আর একটা গুলি বাঘের দিক দিয়ে। বাঘ আর কোনো রকম নড়াচড়া না করে সেখানে স্থির হল। কর্নেল সে রাতে গাছ থেকে নামল, কারণ তিনি খুব ভালো করেই জানেন যে কোনো বাঘকে গুলি করার পরেও গাছ থেকে নামা কতটা বিপজ্জনক। সে রাতটা তিনি মাচাতেই কাটিয়ে দিয়ে পরের দিন পূব আকাশ ফর্সা হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি গাছ থেকে নেমে এসে বাঘটিকে পরীক্ষা করে বুঝলেন বাঘটি মারা গেছে। গ্রামের লোকেরা তার সংকেত পেয়ে দৌড়ে সেখানে চলে এলো এবং তাদের এতদিনকার উৎপাতকারী, এত মানুষকে হত্যাকারী বাঘটিকে তার উপর কিল চর লাথি মেরে তারা বেশ কিছু রাগ মিটিয়ে নিল। তারপর বাঘটিকে দড়ি দিয়ে বেঁধে বাঁশে ঝুলিয়ে তাদের গ্রামে নিয়ে চলে গেল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে লিখে জানান।